লালচুলের মেয়েটি টেবিলে কাচের জারে তরলের মাঝে ডুবিয়ে রাখা থলথলে মস্তিষ্কটির দিকে এক ধরনের বিতৃষ্ণা নিয়ে তাকিয়ে রইল। তারপর খুট করে সুইচটাতে চাপ দিয়ে মাইক্রোফোন অন করে বলল, এই, তুমি কি জেগে আছো? স্পিকারে একটা ক্ষীণ শব্দ শোনা গেল, জেগে আছি। আমার হয়েছে মুশকিল। কাচের জারে তোমাকে, তার মানে এই থলথলে মস্তিষ্কটা দেখতেই কেমন জানি গা ঘিন ঘিন করে। আবার একটু কথা না বললে ভালোও লাগে না। তোমার কাছে আমার অনুরোধ, তুমি আমাকে ধ্বংস করে দাও। আমার এই অস্তিত্ব যে কি ভয়ঙ্কর তুমি কল্পনাও করতে পারবে না। লালচুলের মেয়েটি খিলখিল করে হেসে বলল, কে বলেছে কল্পনা করতে পারি না? অবশ্যই পারি। কল্পনা করতে পারি বলেই তো তোমাকে বাঁচিয়ে রাখছি। তুমি হচ্ছে আমার সবচেয়ে বড় বিনোদন। স্পিকার থেকে কাতর একটি কণ্ঠস্বর ভেসে ওঠে, দোহাই তোমার, দোহাই আমাকে আর কষ্ট দিও না, আমাকে শেষ করে দাও। বাজে কথা বলো না, তার চাইতে আমি তোমাকে কি বলতে এসেছি সেটা শোনো। আর কিছুক্ষণের মাঝেই পুরো নেটওয়ার্কটি আমরা দখল করে নেব। সাথে সাথে আমরা বের হব। সারা জীবন যেটা করতে পারিনি তখন সেটা করতে পারবো। প্রকাশ্যে আমরা অস্ত্র নিয়ে বের হব। সবচেয়ে প্রথম কি করব তোমাকে তো বলেছি না? লালচুরের মেয়েটি হাসতে হাসতে বলল, বলে থাকলেও আবার বলি, আনন্দের কথা অনেকবার শোনা যায়। মেয়েটি হাসি থামিয়ে বলল, সবার আগে হত্যা করব তোমাদের থুরথুরে বুড়ো হতভাগা থুলকে। তার বাসভবন এরই মাঝে ঘিরে ফেলা হয়েছে। গ্রিন সিগন্যাল পেলেই আমরা অস্ত্র হাতে ঢুকে যাব। স্পিকার থেকে হাহাকারের মতো শব্দ ভেসে আসে, না, না, হ্যাঁ, হ্যাঁ, আমাদের সবার হাতে অস্ত্র থাকবে, স্বয়ংক্রিয় অস্ত্র। তোমার খুলি কেটে আমি তোমাকে বের করে এনেছিলাম বলে আমাকে অনেক গুরুত্ব দেয়া হয়। থুরকে প্রথম গুলিটি করার সুযোগ দেওয়া হবে আমাকে, বুঝেছো? আমাকে। একটা অসহায় যন্ত্রণার শব্দ শোনা গেল। লালচুলের মেয়েটি সেই যন্ত্রণার শব্দটি উপভোগ করতে করতে বলল, পুরো ব্যাপারটা খুব গোপনীয়। কেউ কারো কাছে সেটা বলতে পারছে না, শুধু আমি তোমাকে বলতে পারছি। মেয়েটি আবার খিলখিল করে হেসে ওঠে। হাসির শব্দটি যে একটি অসহায় মস্তিষ্কের নিউরনে দীর্ঘ সময় বিচ্ছুরিত হতে থাকলো, সেই কথাটি কেউ জানতে পারল না। দরজা ভেঙে 12 জন রোবমানব মহামান্য থুলের বাসভবনে ঢুকে পড়ল। তারা সবাই জানে এই সময়টিতে তিনি বাসার পিছনে নরম ঘাসের উপর একটি হেলান দেয়া চেয়ারে বসে দূর পাহাড়ের দিকে তাকিয়ে থাকেন। রোবমানবগুলো তার বাসভবনের ভেতর দিয়ে ছুটে পেছনে চলে আসে। তাদের ধারণা সত্যি, মহামান্য থুল সত্যি সত্যিই একটা হেলান দেয়া চেয়ারে চুপচাপ বসে আছেন। রোবমানবদের পায়ের শব্দ শুনে তিনি ঘুরে তাকালেন। তার মুখে কোনো ভয় বা আতঙ্কের ছাপ পড়ল না, শুধুমাত্র একটু বিস্ময়ের ছাপ উঁকি দিয়ে গেল। রোবমানবের এই ছোট দলটির দলপতি নিষ্ঠুর চেহারার মানুষটি একটু এগিয়ে এসে মহামান্য থুলের সামনে দাঁড়িয়ে বলল, থুল, তোমার খেলা শেষ। মহামান্য থুল হাসলেন, বললেন, আমি আমার দায়িত্বটিকে কখনো খেলা হিসেবে নিইনি। মানুষটি ধমকে সুরে বলল, আমি তোমার সাথে কথার মারপ্যাচ পরীক্ষা করতে আসিনি। আমি কেন এসেছি সেটা তুমি খুব ভালো করে জানো। আমি কি বলছি সেটা আরো ভালো করে জানো। থুল মাথা নাড়লেন, বললেন, হ্যাঁ, জানি, বেশ ভালোভাবেই জানি। তারপরও তোমার মুখ থেকে শোনার একটু আগ্রহ হচ্ছে। নিষ্ঠুর চেহারার মানুষটি হিংস্র গলায় বলল, অন্য কোনো সময় হলে আমি তোমার সাথে এই আলোচনায় যেতাম না, কিন্তু আজকে, শুধু আজকে বলে আমি তোমার সাথে কথা বলছি। আজকে আমার মনটা আনন্দে ভরপুর। মহামান্য থুল বললেন, আমি শুনি তোমার কথা। আমরা রোবমানবেরা পৃথিবীটা দখল করে নিয়েছি। পৃথিবী? মহামান্য থুল ভুরু কুঁচকালেন, পৃথিবী তো অনেক বড় ব্যাপার। একসময় 7 বিলিয়ন মানুষ ছিল, এখন সেটাকে কমিয়ে আমরা 2 বিলিয়নে নামিয়ে এনেছি। 2 বিলিয়ন মানুষের পৃথিবী কেমন করে কেউ দখল করে? নিষ্ঠুর চেহারার মানুষটি তার হাতের স্বয়ংক্রিয় অস্ত্রটি ঝাঁকুনি দিয়ে বলল, নির্বোধের মতো কথা বলো না। তুমি খুব ভালো করে জানো এখন পৃথিবী দখল করার জন্য পৃথিবীর মাঠে ঘাটে দৌড়াতে হয় না। পুরো পৃথিবীর প্রত্যেকটা মানুষকে নিয়ন্ত্রণ করে নেটওয়ার্ক।
কাজেই শুধু নেটওয়ার্ককে দখল করতে হয়। সেটি প্রায় অসম্ভব একটি ব্যাপার। নিষ্ঠুর চেহারার মানুষটি হা হা করে হাসল। বলল, আমরা সেই অসম্ভব কাজটি করেছি। আমরা নেটওয়ার্কটি দখল করেছি। কাজটি খুব সহজ ছিল না। একদিনেও আমরা এটা করিনি, ধীরে ধীরে করেছি। নির্বোধ মানুষের ভেতর একজন একজন করে রোবমানব ঢুকিয়েছি। তারা খানিকটা করে নিয়ন্ত্রণ নিয়ে অন্য রোবমানব ঢুকিয়েছে। একটু একটু করে আমরা তোমাদের নেটওয়ার্কের নিয়ন্ত্রণ নিয়েছি। এখন এটা আমাদের নেটওয়ার্ক। এই পৃথিবীর 2 বিলিয়ন মানুষের প্রত্যেককে আমরা নিয়ন্ত্রণ করব। তাদের জীবন মরণ এখন আমাদের হাতে। মহামান্য থুর মাথা নাড়লেন। বললেন, কাজটা খুব বুদ্ধিমানের হয়নি। কোন কাজটা? এই যে একটা নেটওয়ার্ক দিয়ে পুরো পৃথিবীর সব মানুষকে সেবা দেয়া। তুমি কিছু মনে করো না। নেটওয়ার্কটা কিন্তু মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য তৈরি হয়নি, সাহায্য করার জন্য তৈরি হয়েছে। তবে তুমি ঠিকই অনুমান করেছ। মানুষের দৈনন্দিন সব কাজই নেটওয়ার্ক দিয়ে করতে হয়। তাই নেটওয়ার্ক ব্যবহার করে তাদের সব কাজ নিয়ন্ত্রণ করে মানুষকেও নিয়ন্ত্রণ করা যাবে। হ্যাঁ, তুমি ব্যাপারটা বুঝেছ। আমরা যদি কোনো বাবা মাকে বলি, আমাদের কথা না শুনলে তোমার 4 বছরের বাচ্চাটার রক্তের তেজস্ক্রিয় পদার্থ পাওয়া যাবে, তাহলে কোন বাবা মা আমাদের অবাধ্য হবে? আর নেটওয়ার্ক নিয়ন্ত্রণে থাকলে রক্তে তেজস্ক্রিয় পদার্থ দেয়া পানির মতো সহজ। স্কুলের লাঞ্চের প্যাকেট পর্যন্ত নেটওয়ার্কের নিয়ন্ত্রণে। মহামান্য থুলকে কেমন যেন বিষণ্ণ দেখালো। তিনি একটা ছোট নিঃশ্বাস ফেলে বললেন, তোমার সাথে কথা বলে আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে। নিষ্ঠুর চেহারার মানুষটি একটু এগিয়ে এসে বলল, বুড়ো, তোমার চিন্তার কোনো কারণ নেই। তোমার মন খারাপের অনুভূতি দূর করার জন্য আমরা এসেছি। আমাকে হত্যা করার কথা বলছো? হ্যাঁ, শুধু তোমাকে না, এই মুহূর্তে বিজ্ঞান একাডেমির 11 জন সদস্যকে হত্যা করা হচ্ছে। তোমাকে দিয়ে শুরু করব। তোমাকে নিজের হাতে হত্যা করার জন্য সবাই আগ্রহী। আমি অনেক বেছে এই মেয়েটিকে সুযোগ দিয়েছি। নিষ্ঠুর চেহারার মানুষটি হাত দিয়ে ইঙ্গিত করতেই লাল চুলের মেয়েটি হাসি হাসি মুখে এগিয়ে এলো। থুর কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে বললেন, আমার ঠিক তোমার বয়সী একটা মেয়ে আছে। আমার তোমার বয়সী বাবা নেই। তুমি আমাকে হত্যা করবে? হ্যাঁ, আমার গুলি করতে খুব ভালো লাগে। ঠিক আছে, গুলি করো। মেয়েটি তার অস্ত্রটি উপরে তুলতেই মহামান্য থুর হাত তুলে তাকে থামালেন। বললেন, 1 সেকেন্ড। কি হয়েছে? আমাকে হত্যা করার আগে আমি কি তোমাদের একটা কথা বলতে পারি? কি কথা? একটি নেটওয়ার্ক দিয়ে পুরো মানব জাতিকে একটা শৃঙ্খলার মাঝে আনার মাঝে একটা ঝুঁকি আছে। সেটা যে আমরা অনুমান করেছিলাম, সেটা কি তোমরা জানো? তুমি কি বলতে চাইছো? তোমরা যে নেটওয়ার্কটি দখল করতে চাইবে, সেটা আমরা অনুমান করেছিলাম। সেটা কি তোমরা জানো? এটা একটা ছোট শিশু অনুমান করতে পারবে। কাজেই আমরা কি করেছি তোমরা জানো? কি করেছো? নেটওয়ার্কটি ধ্বংস করে দিয়েছি। এই মুহূর্তে সেটি ধ্বংস হয়ে যাচ্ছে। নিষ্ঠুর চেহারার মানুষটির 1 মুহূর্ত সময় লাগলো কথাটি বুঝতে। যখন বুঝতে পারলো, তখন সে হা হা করে হেসে উঠল। হাসতে হাসতে বলল, বুড়ো ভাম কোথাকার, তুমি আমাকে বুদ্ধিহীন প্রতিবন্ধী ভেবেছো? তুমি ভেবেছো আমি জানি না যে এই নেটওয়ার্ক ধ্বংস করা সম্ভব না? সরাসরি নিউক্লিয়ার বোমা ফেলেও এটা ধ্বংস করা যায় না। ওর কোনো নিয়ন্ত্রণ কক্ষ নেই। এটা বন্ধ করার কোনো সুইচ নেই। এর বিদ্যুৎ প্রবাহ বন্ধ করার কোনো উপায় নেই। মূল কেন্দ্রে মানুষ ঢোকার ব্যবস্থা নেই। ভূমিকম্প, সুনামি এর কোনো ক্ষতি করতে পারবে না। তুমি ভেবেছো আমি এসব জানি না? তুমি ভেবেছো আমি জানি না যে এটি অনেক জায়গায় এটি কপি করে রাখা আছে? তুমি ভেবেছো আমি তোমার এই অর্থহীন প্রলাপ বিশ্বাস করব? মহামান্য থুর মাথা নাড়লেন। বললেন, আমি একবারও সেটি ভাবিনি। আমি ভেবেছি তুমি আমার কথা শুনে খোঁজ নেবে আমি কি সত্যি কথা বলেছি নাকি মিথ্যে কথা বলে তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছি।
রোবোমানবেরা তাদের হেডফোনে কিছু শোনার চেষ্টা করে। তাদেরকে হঠাৎ করে বিভ্রান্ত দেখা যায়, নিজেদের ভেতরে ফিসফিস করে কথা বলে। তারপর নিষ্ঠুর চেহারার মানুষটির কাছে ছুটে আসে, চাপা গলায় বলে, আসলে নেটওয়ার্ক থেকে কোনো তথ্য আসছে না। মহামান্য থুল হাসলেন, বললেন, এটা কোনো কূট চাল নয়, তোমাদের বিভ্রান্ত করার কোনো কৌশল নয়, আসলেই নেটওয়ার্কটি ধ্বংস করে দেয়া হয়েছে। নিষ্ঠুর চেহারার মানুষটি চিৎকার করে বলল, অসম্ভব! নেটওয়ার্ক দখল করার মতো অসম্ভব একটা কাজ যদি তোমরা করতে পারো, তাহলে সেটা ধ্বংস করার মতো আরেকটা অসম্ভব কাজ কেন আমরা করতে পারবো না? এটা কেউ করতে পারবে না, নিশ্চয়ই এখানে অন্য কিছু আছে। অন্য কিছু নেই। আছে। নিষ্ঠুর চেহারার মানুষটি হিংস্র গলায় বলল, নেটওয়ার্ক ধ্বংস করা অসম্ভব, স্বয়ং শয়তান এলেও পারবে না। আমি এক্ষুনি বের করছি আসলে কি হয়েছে। মানুষটি তার পকেট থেকে ছোট কমিউনিকেশন মডিউল বের করে যোগাযোগ করার চেষ্টা করে। সে হতবাক হয়ে আবিষ্কার করে সেটি নীরব হয়ে আছে। সে বোতামগুলো স্পর্শ করল, কোনো লাভ হলো না। তারপর সেটা ধরে সে ঝাঁকুনি দিল, দুই হাতে সেটাকে পাগলের মতো আঘাত করতে লাগলো। মহামান্য থুল বললেন, কোনো লাভ নেই, তুমি আমার কথা বিশ্বাস করো, পৃথিবীতে এখন কোনো নেটওয়ার্ক নেই, নেটওয়ার্কটি ধ্বংস করে দেওয়া হয়েছে। তোমরা যেন পৃথিবীর মানুষকে নিয়ন্ত্রণ করতে না পারো, সেজন্য আমরা নেটওয়ার্কটি ধ্বংস করেছি। অসম্ভব। হ্যাঁ, প্রায় অসম্ভব, তারপরও করেছি। খুব বেশি জানাজানি হতে দেইনি। ধ্বংস করার দায়িত্বটি নিয়েছিলাম আমি। মহামান্য থুল একটু হাসলেন, এই প্রথম আমি কিছু একটা ধ্বংস করলাম। নিষ্ঠুর চেহারার মানুষটির মুখে বিন্দু বিন্দু ঘাম ফুটে ওঠে। সে জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলে, অসম্ভব, অসম্ভব! তুমি আমাকে ধোঁকা দিতে চেষ্টা করছো। তোমাদের অন্য কোনো মতলব আছে। তোমরা খুব ভালো করে জানো নেটওয়ার্ক ধ্বংস হলে পুরো পৃথিবীর সবকিছু ওলটপালট হয়ে যাবে, পুরো পৃথিবী অচল হয়ে যাবে। নেটওয়ার্ক ধ্বংস করা হচ্ছে মাথায় গুলি করার মতো। মহামান্য থুল মাথা নাড়লেন, বললেন, তুমি ঠিকই বলেছ, পুরো পৃথিবী এখন ওলটপালট হয়ে যাবে। কোথাও কোনো তথ্য নেই, কোনো নিয়ন্ত্রণ নেই। সমস্ত পৃথিবীতে এখন বিশৃঙ্খল অবস্থা শুরু হবে, চরম বিশৃঙ্খলা। তুমি বলতে চাইছো তুমি নিজের হাতে পৃথিবী ধ্বংস করছো? মহামান্য থুল বাধা দিয়ে বললেন, আমি মোটেও পৃথিবী ধ্বংস করছি না, আমি শুধু নেটওয়ার্কটি ধ্বংস করেছি। নেটওয়ার্ক নেটওয়ার্ক ধ্বংসের কারণে পৃথিবী ধ্বংস হবে না। পৃথিবী অনেক বড় ব্যাপার, এত অল্পে পৃথিবী ধ্বংস হয় না। বড়জোর বিশৃঙ্খলা হবে, হইচই হবে, ওলটপালট হবে, কিন্তু ধ্বংস মোটেও হবে না। তোমরা যেহেতু সব খবর রাখো, তোমরা নিশ্চয়ই জানো খাদ্যশস্যের যেন কোনো অভাব না হয়, সেজন্য আমরা অনেকদিন থেকে একেবারে প্রত্যন্ত অঞ্চলে পর্যন্ত খাবার মজুত করেছি, ওষুধপত্র মজুত করেছি, প্রয়োজনীয় রসদ মজুত করেছি। কাজেই পৃথিবীর মানুষ প্রথম কয়েকদিন হইচই করবে, একটু বিশৃঙ্খল হবে, তারপর নিজেরা নিজেদের নেতৃত্ব তৈরি করে নিজেদের দায়িত্ব নেবে। তোমরা তাদের নিয়ন্ত্রণ করার সুযোগ পাবে না। নিষ্ঠুর চেহারার মানুষটি বিস্ফারিত চোখে মহামান্য থুলের দিকে তাকিয়ে রইল। সে এখনো তার কথা বিশ্বাস করতে পারছে না। মানুষের চেহারায় নিষ্ঠুরতা সরে গিয়ে সেখানে এক ধরনের আতঙ্কের ছাপ পড়তে শুরু করেছে। সে তার শুকনো ঠোঁটকে জিভ দিয়ে ভিজিয়ে মাথা নেড়ে বলল, আমি তোমার একটি কথা বিশ্বাস করি না। মহামান্য থু তার কাজ ঝাঁকিয়ে বললেন, না করলে নেই, তারপরও তোমাদের জানিয়ে রাখছি। আমার মনে হয় তোমাদের আরও একটি তথ্য জানিয়ে রাখা দরকার। মানুষের উপর যখন বড় বিপদ নেমে আসে, তখন তারা একে অন্যের বিভেদ ভুলে যায়। তারা তখন একসাথে কাজ করে। তার কারণ হচ্ছে মানুষের সভ্যতার জন্মই হয়েছে একজনের জন্য অন্যের মমতা দিয়ে, ভালোবাসা দিয়ে। রোবো মানবেরা তাদের ভেতর থেকে মমতা আর ভালোবাসা তুলে দিয়েছে। তাই রোবো মানবেরা যখন বড় বিপদে পড়ে, তখন তারা কি করে জানো?
কি করে। তারা স্বার্থপর হয়ে যায়, হিংস্র হয়ে যায়, একে অন্যকে সরিয়ে নেতৃত্ব নিতে চায়, কেউ কাউকে বিশ্বাস করে না। তখন কি হয় জানো? নিষ্ঠুর চেহারার মানুষটি কোনো কথা না বলে থুলের দিকে তাকিয়ে রইল। মহামান্য থুল তার দিকে তাকিয়ে বললেন, তখন রোবমানবেরা একে অন্যকে হত্যা করে। কাজেই আমি কাগজে লিখে দিতে পারি, আজ থেকে 3 মাস পরে পৃথিবীতে কোনো রোবমানব থাকবে না। যেহেতু নেটওয়ার্ক থেকে কোনো সাহায্য পাবে না, তাই একজন আরেকজনকে হত্যা করতে থাকবে। লাল চুলের মেয়েটি বলল, তুমি এটা কিভাবে জানো? মঙ্গল গ্রহে আমরা ছোট একটা এক্সপেরিমেন্ট করেছি। সেই এক্সপেরিমেন্টে দেখা গেছে বড় বিপদের মাঝে রোবমানবের মা তার সন্তানকে হত্যা করে ফেলে। লাল চুলের মেয়েটি নিষ্ঠুর চেহারার দলপতির দিকে তাকালো। দলপতির চেহারায় নিষ্ঠুরতাটুকু সরে গিয়ে এখন সেখানে এক ধরনের উদ্ভ্রান্ত ভাব চলে এসেছে। লাল চুলের মেয়েটি বলল, আমি কি এখন গুলি করতে পারি? দলপতি বলল, দাঁড়াও 1 সেকেন্ড। তারপর ঘুরে মহামান্য থুলের দিকে তাকিয়ে বলল, আমি এখনো বিশ্বাস করি না তুমি নেটওয়ার্ক ধ্বংস করেছ, কিন্তু আমি তারপরেও জানতে চাই, সত্যি যদি ধ্বংস করে থাকো তাহলে সেটি কেমন করে করেছ? মহামান্য থুল হেসে চেয়ারে হেলান দিয়ে বললেন, তোমার পক্ষে সেটা বোঝা সম্ভব না, তোমার মস্তিষ্ক সেটা বোঝার ক্ষমতা রাখে না। আমি তবু শুনতে চাই, রোবমানবদের দলপতি ক্ষিপ্ত স্বরে বলল, আমাকে বলো। আমি তোমাকে পুরো ব্যাপারটি বোঝাতে পারবো না, বড়জোর তোমাকে একটু ধারণা দিতে পারি। মহামান্য থুল তার আঙ্গুলের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, আমি জানি না তোমরা লক্ষ্য করেছো কিনা, প্রিসা নগরের উত্তরের বনাঞ্চলে একটা আগুন জ্বলছে। শীতের মৌসুমে প্রায়ই জ্বলে, এটি এমন কিছু বড় ব্যাপার নয়। তবে আগুনের কারণে যে ধোঁয়া হয় সেটা সূর্যের আলোকে আটকে দেয়, তাই নেটওয়ার্কের নিয়ন্ত্রণ কেন্দ্রের সৌর বিদ্যুতের প্যানেলগুলো প্রয়োজনীয় বিদ্যুৎ তৈরি করতে পারে না। সেটি এমন কোনো গুরুতর ব্যাপার না, কিন্তু ঠিক একই সময় মাহিরা হ্রদের সুইচ গেট খুলে নিচের শুষ্ক অঞ্চল প্লাবিত করা হয়েছে। খুবই স্বাভাবিক একটা কাজ, কিন্তু হ্রদের পানির উচ্চতা কমে গিয়েছে। পানি দিয়ে বিদ্যুৎ প্লান্ট শীতল করা হলে একসময় সেটি সম্ভব হবে না। তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না, 2টো বিনোদন উপগ্রহ বন্ধ হয়ে গিয়েছে। মানুষের বিনোদনের উপায় নেই। নগরীতে বিক্ষোভ হয়েছে, তার জন্য নিরাপত্তা কর্মীরা ব্যস্ত। ঠিক তখন শক্তি কেন্দ্রে তেজস্ক্রিয় আয়োডিন পাওয়া গেছে। নিরাপত্তা কেন্দ্র শক্তি কেন্দ্র বন্ধ করে দিয়েছে। মাজুরা ইলেকট্রিক কোম্পানির ফোরম্যানকে অগ্রিম বোনাস দেওয়া হয়েছে। এই মানুষটি বোনাস পেলেই শহরে গিয়ে উত্তেজক পানীয় খায়, ভোরে ঠিক করে কাজ করতে পারে না। সেজন্য সে সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি এবং একটা দুর্ঘটনা ঠেকাতে পারেনি। অগ্নিকাণ্ডের জন্য যে ফায়ার ব্রিগেড যাবার কথা, তাদেরও সমস্যা হয়েছে সবুজ পৃথিবীর স্কুলের বাচ্চাদের জন্য। তারা আর্ট মিউজিয়ামে গিয়েছে সকাল 10টায়, সেজন্য রাস্তাটা সাময়িকভাবে বন্ধ। এরকম অসংখ্য ছোট ছোট ঘটনা আলাদা আলাদাভাবে পুরোপুরি গুরুত্বহীন, কিন্তু যখন একটার সাথে আরেকটা জুড়ে দেবে, দেখবে সেটি ভয়াবহ বিপজ্জনক। নেটওয়ার্কের কেন্দ্রটি ধ্বংস হয়ে যাবে, গিয়েছে। রোবমানবের দলপতি হিংস্র গলায় বলল, তার মানে তুমি দাবি করছো কি করলে কি হবে তার সবগুলো তুমি আগে থেকে জানো? হ্যাঁ, জানি। আমাকে কেউ দাবা খেলায় কখনো হারাতে পারে না। কি করলে কি হতে পারে তার সম্ভাব্য সবকিছু আমি বলতে পারি। এখানেও আমি বলতে পারি, তাই কিছু ছোটখাটো ব্যবস্থা করে দিয়েছি। এর সবগুলোর সম্মিলিত ফল হচ্ছে নেটওয়ার্ক ধ্বংস হওয়া। মহামান্য থুল বললেন, কেওস থিওরি বলে একটা থিওরি আছে। সেখানে বলা হয় এখানে হয়তো একটা প্রজাপতি তার ডানা ঝাপটেছে, তার ফলস্বরূপ অন্য গোলার্ধে একটা ঘূর্ণিঝড় হয়ে যাবে। এখানেও তাই। পার্থক্য হলো আমি নিজের হাতে একটি একটি করে সেটা সাজিয়েছি। রোবমানবের দলপতি বলল,
আমি তোমার কথা বিশ্বাস করি না। ঠিক আছে, তোমার ইচ্ছা। মহামানবুল কাঁধ ঝাঁকিয়ে চুপ করলেন। লাল চুলের মেয়েটি জিজ্ঞেস করলো, আমি কি এখন এই বুড়োটিকে গুলি করব? দলপতি হিংস্র গলায় বলল, হ্যাঁ করো, এর এই অভিশপ্ত মস্তকটাকে ছিন্ন ভিন্ন করে দাও। লাল চুলের মেয়েটি তার স্বয়ংক্রিয় অস্ত্র তুলে গুলি করল। ঝলক ঝলক রক্ত বের হয়ে দেহটি ঘুরে পড়ে যাবার কথা ছিল, কিন্তু দেহটি পড়ে গেল না, বরং মহামান্য থুল উঠে দাঁড়িয়ে বললেন, আমি তোমাদের আরো একটু বুদ্ধিমান ভেবেছিলাম। তোমরা কেউ অনুমান করতে পারোনি আমি যে আমি নই। আমি আমার হলোগ্রাফিক ছবি। নেটওয়ার্ক ধ্বংস হয়ে গেছে। জরুরি বিদ্যুৎ দিয়ে এই হলোগ্রাফিক ছবি তোমাদের দেখানো হয়েছে। মনে হয় আর দেখানো সম্ভব নয়। সত্যিই যদি আমাকে চাও, বাইরে খুঁজতে হবে। আমি এখন বাইরে, লক্ষ লক্ষ বিভ্রান্ত আতঙ্কিত মানুষের সাথে মিশে গেছি। প্রচন্ড আক্রোশে সবগুলো রোবমানব মহামান্য থুলের হলোগ্রাফিক ছবিটিকেই গুলি করতে থাকে। মহামান্য থুল হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে রইলেন। খুব ধীরে ধীরে তার ছবিটি মিলিয়ে গেল। রাস্তার ফুটপাতে অসংখ্য মানুষ ছুটছে। একটা ছোট শিশু কাঁদছে, আর তার মা শিশুটির হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। শিশুটি জিজ্ঞেস করলো, এখন কি হবে মা? নেটওয়ার্ক ধ্বংস হয়ে গেছে। আমি জানি না, মা ভয় পাওয়া গলায় বললেন। আমি জানি না বাবা। পাশে দাঁড়িয়ে থাকা একটি বৃদ্ধ বলল, ভয় পাওয়ার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। মা জিজ্ঞেস করলো, আপনি কেমন করে জানেন? বৃদ্ধ হাসলেন, বললেন, আমি জানি, মানুষের অসাধ্য কিছু নেই। আপনাকে চেনা চেনা লাগছে। আপনাকে কি আমি আগে কখনো দেখেছি? আমি জানি না, অনেকের চেহারা একরকম হয়, দেখলেই মনে হয় আগে কোথায় জানি দেখেছি। মনে হয় আমার চেহারা সেরকম। আপনি সত্যিই বলছেন, সব ঠিক হয়ে যাবে? হ্যাঁ, বিশ্বাস করো, আমি বলছি সব ঠিক হয়ে যাবে। মা শিশুটিকে নিয়ে ছুটতে থাকে। শিশুটি এখন নতুন উৎসাহে ছুটতে ছুটতে হঠাৎ ফিক করে হেসে ফেলল। মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হাসছিস কেন? এমনি। তোর ভয় করছে না? না, আমার ভয় করছে না। কেন ভয় করছে না? ওই যে বললেন সব ঠিক হয়ে যাবে। কোন বুড়ো কি না কি বলেছে? কি বলছো তুমি মা? তুমি মহামান্য থুলকে চিনতে পারোনি? মা থমকে দাঁড়ালেন, পিছনে তাকালেন, কিন্তু থুলকে আর খুঁজে পেলেন না। নিহা কোয়ার্টজের জানলা দিয়ে বাইরে তাকিয়েছিল। খানিকক্ষণ বাইরে তাকিয়ে থেকে সে মাথা ঘুরিয়ে ভিতরে অন্যদের দিকে তাকিয়ে বলল, তোমরা একটা ব্যাপার লক্ষ্য করেছো? কি? এই যে সামনে সুহা আর ক্লদের মৃতদেহ পড়েছিল। হ্যাঁ, মৃতদেহ দুটি আর নেই। তাই নাকি? টর জানালার পাশে এসে দাঁড়ালো, বাইরে তাকিয়ে বলল, তুমি ঠিকই বলেছ, মৃতদেহগুলো কোথায়? টুরান বলল, নিশ্চয়ই তেজস্ক্রিয় প্রাণীগুলো নিয়ে গেছে। নিয়ে কি করবে? জানি না। টর মাথা নাড়ল। এই প্রাণীগুলো সম্পর্কে কেউ খুব বেশি জানে না। এগুলো সত্যিকার প্রাণী না, হাইব্রিড। নিহা বলল, আমি আর প্রাণীদের কথা ভাবতে চাই না। ট্রিনিটি বলেছে স্কাউটশিপ পাঠিয়ে আমাদের নিয়ে যাবে। আমি তার জন্য অপেক্ষা করছি। আমরা সবাই সেজন্য অপেক্ষা করছি। নিহা আবার জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। সে কি কুকুরাপ সমীকরণের সমাধানের কথা চিন্তা করছে, নাকি মঙ্গল গ্রহের নিঃসঙ্গ লাল প্রান্তরের দিকে তাকিয়ে আছে, বোঝা যায় না। ট্রিনিটি স্কাউটশিপটাকে যখন তাদের আবাসস্থলের কাছে নামিয়ে আনে, তখন সূর্য ঢলে পড়ছে। ছড়ানো ছিটানো পাথরের লম্বা ছায়া
চারদিকে একটি আধিভৌতিক দৃশ্য তৈরি করেছে। আবাসস্থলের ভেতরে সবাই তাদের স্পেস স্যুট পরে নেয়, তারপর হাতে অস্ত্রগুলো নিয়ে বের হয়। স্কাউটশিপটি কাছেই, তারপরেও তারা দ্রুত হাঁটতে থাকে। তারা যখন স্কাউটশিপের কাছাকাছি পৌঁছেছে, তখন ইহিতার কণ্ঠস্বর শুনতে পেল, তাড়াতাড়ি হাঁটো, প্রাণীগুলো আসছে। টর বলল, আসতে দাও, আমি এখন আর ভয় পাই না, স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে একেবারে শেষ করে দেব। ইহিতা বলল, কোনো প্রয়োজন নেই, গোলাগুলি না করে আমরা ছুটে উঠে যাই, চলো। সবাই তখন ছুটতে থাকে। স্কাউটশিপের কাছে এসে প্রথমে টুরান, তারপর ইহিতা আর টর লাফিয়ে স্কাউটশিপে উঠে গেল। নূর যখন নিহাকে ধাক্কা দিয়ে স্কাউটশিপের ভেতরে উঠে দিচ্ছে, ঠিক তখন চারপাশ থেকে প্রাণীগুলো তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। অবস্থান নিয়ন্ত্রণ করার জন্য উপর থেকে টরকে এক পশলা গুলি করতে হলো। প্রাণীগুলো যখন একটু সরে যায়, তখন সবাই নিহাকে টেনে ভেতরে তুলে নেয়। প্রাণীগুলো তখন আবার ছুটে তাদের আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে স্কাউটশিপের ভারী দরজাটা বন্ধ হয়ে গেছে। তারপরও বাইরে প্রাণীগুলো ছুটোছুটি করতে থাকে। স্কাউটশিপের ভেতর ইহিতা একটা লম্বা নিঃশ্বাস ফেলে বলল, সবাই ঠিকমতো এসেছো? নিহা মাথা নাড়ল, বলল, এসেছি। সবাই তাহলে নিজেদের জায়গায় বসে যাও, আমরা এখন রওনা দেব। সবাই নিজেদের জায়গায় বসতেই সিট থেকে যন্ত্রপাতি বের হয়ে এসে তাদেরকে নিরাপত্তা বলয়ের মাঝে আটকে নেয়। নিহা জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। নূর নিচু স্বরে জিজ্ঞাসা করল, তুমি কি দেখার চেষ্টা করছো নিহা? নিহা বলল, না, কিছু না। তুমি কি প্রাণীগুলোকে দেখতে চাইছো? হ্যাঁ, আমার মনে হলো, স্পষ্ট মনে হলো। কথা শেষ না করে নিহা থেমে যায়। নূর মাথা নাড়ল, বলল, তুমি ঠিকই দেখেছ নিহা। নিহা চমকে উঠে বলল, কি বলছো তুমি? আমি ঠিকই বলেছি, নূর ফিসফিস করে বলল। আমি নিচে ছিলাম, স্পষ্ট দেখেছি একটা প্রাণীর মাথা সুহার মতো আর একটা ক্লদের। কেমন করে সম্ভব? এই প্রাণীগুলো মানুষের অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করতে পারে। সুহা আর ক্লদের শরীরকে এগুলো ভাগাভাগি করে নিয়েছে। কি ভয়ঙ্কর! হ্যাঁ, ভয়ঙ্কর। স্কাউটশিপটা গর্জন করে উপরে উঠতে শুরু করতেই প্রাণীগুলো চিৎকার করতে করতে সরে গেল। নিহা প্রাণীগুলোকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে। সেও এবারে স্পষ্ট সুহা আর ক্লদকে দেখতে পায়। তাদের সত্যিকার চেহারার সাথে খুব বেশি মিল নেই, কিন্তু বুঝতে কোনো সমস্যা হয় না। ইহিতা জানতে চাইল, নিহা, তোমাকে কি কিছু উৎকণ্ঠার মাঝে ফেলে দিল? হ্যাঁ। কি? আমরা আগে এই গ্রহটা ছেড়ে চলে যাই, তখন তোমার সাথে কথা বলবো, এখন বলতে চাই না। ইহিতা মাথা নাড়ল, বলল, ঠিক আছে নিহা। স্কাউটশিপটা তখন গর্জন করে লাল ধুলি উড়িয়ে আকাশে উঠতে থাকে। বহু দূরে তখন মঙ্গল গ্রহের কুৎসিত চাঁদ ডিমোস আকাশে উঠতে শুরু করেছে। মহাকাশযানের গোল জানালা দিয়ে মহাকাশযানে ঢোকার সাথে সাথে তারা ট্রিনিটির কণ্ঠস্বর শুনতে পায়। আমাদের মহাকাশযানে তোমাদের সাদর আমন্ত্রণ। টর দাঁত কিরমির করে বলল, খবরদার বাজে কথা বলবে না ট্রিনিটি। তোমার মানুষকে আমন্ত্রণ জানানোর ক্ষমতা নেই, অধিকারও নেই। ইহিতা শব্দ করে হাসল, বলল, টর, আমার মনে হয় ট্রিনিটির সাথে তোমার এই সংঘাতটুকু মিটিয়ে ফেলো। বিষয়টা অর্থহীন, অনেকটা জুতো মোজা বা একটা স্ক্রু ড্রাইভারের সাথে ঝগড়া করার মতো। ট্রিনিটি একটা যন্ত্র ছাড়া আর কিছু না, একটু গুছিয়ে মানুষের মতো কথা বলতে পারে, এই হচ্ছে পার্থক্য। ট্রিনিটি বলল, ইহিতা, আমাকে তুমি যতটুকু তাচ্ছিল্য সহকারে দেখছো, আমি ঠিক ততটুকু তাচ্ছিল্যের পাত্র নই। আমার হিসেব করার ক্ষমতা প্রায় মানুষের সমান, কয়েকটি বিশেষ বিষয়ে মানুষ থেকে বেশি। ওইটুকুই, হিসাব করার ক্ষমতা, ইহিতা বলল। মানুষকে কখনো তার হিসাব করার ক্ষমতা দিয়ে বিচার করা হয় না। ট্রিনিটি বলল, এই তর্ক সহজে শেষ হবে না। তোমরা নিশ্চয়ই ক্লান্ত।
উষ্ণ পানিতে স্নান করে নতুন পোশাক পরে এসো। আমি তোমাদের খাবারের ব্যবস্থা করছি। টর জিজ্ঞেস করলো, খাবারের জন্য কি আছে? তোমাদের নিরাপদ প্রত্যাবর্তনটুকু উদযাপন করার জন্য আজকের মেনুতে থাকবে বিশুদ্ধ প্রাকৃতিক যবের রুটি, তিতির পাখির মাংস, সামুদ্রিক মাছ এবং আঙুরের রস। টর কিছুক্ষণ শূন্যের দিকে তাকিয়ে থেকে বলল, ট্রিনিটি, তুমি যদি সত্যি সত্যিকারের তিতির পাখির মাংস জোগাড় করতে পারো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। ট্রিনিটি বলল, আমি সত্যিই তিতির পাখির মাংস জোগাড় করব। পাশাপাশি 5টি ক্যাপসুলের উপর একটা সবুজ বাতি জ্বলছে এবং নিভছে। 5 জন নিজেদের ক্যাপসুলটি বের করে তার পাশে এসে দাঁড়ালো। টুরান বলল, তাহলে আবার তোমাদের কাছ থেকে বিদায় নিই। টর বলল, কতদিন পর আবার আমাদের দেখা হবে? ইহিতা বলল, সেই প্রশ্নটির কোনো অর্থ নেই। আমাদের কাছে মনে হবে আমরা চোখ বন্ধ করেছি এবং চোখ খুলেছি। কাজেই তোমাদের সাথে দেখা হবে এক পলক পরে। নিহা বলল, তাহলে আমাদের খুব আনুষ্ঠানিক বিদায় নেবারও প্রয়োজন নেই। আমরা ঝটপট ক্যাপসুলে শুয়ে পড়তে পারি। ইহিতা মাথা নাড়ল, বলল, হ্যাঁ, ঝটপট শুয়ে পড়তে পারি। টুরান বলল, শুধু পৃথিবীতে কি হচ্ছে সেই খবরটা জানতে পারলাম না। ট্রিনিটি বলল, পৃথিবীর নেটওয়ার্ক বন্ধ হয়ে আছে, তার খবর পাবার কোনো উপায় নেই। ইহিতা বলল, একদিক দিয়ে সেটি হয়তো আমাদের জন্য ভালো। পৃথিবীকে পিছনে ফেলে আমরা সামনে নতুন আরেকটা পৃথিবী খুঁজে বের করতে যাব। নিহা বলল, ঠিক আছে, তাহলে চলো আমরা ক্যাপসুলে ঢুকি। সবাই বলল, চলো। নূর বলল, এবারে আমি অনেক প্রশান্তি নিয়ে ঘুমোতে যাচ্ছি। তোমাদের সবার সাথে নতুন পৃথিবীতে দেখা হবে। সবাই মাথা নাড়ল। তারপর ক্যাপসুলে ঢুকে গেল। ক্যাপসুলের ঢাকনাটা খুব ধীরে ধীরে নিচে নেমে আসে। ক্যাপসুলের ভেতর শীতল সুগন্ধি একটা বাতাস ছড়িয়ে পড়তে থাকে। বাতাসে নিশ্চয়ই কিছু একটা আছে। তারা কেউ চোখ খোলা রাখতে পারে না। একজন একজন করে তারা গভীর ঘুমে ঢলে পড়ল। তখন মৃদু কম্পন তুলে ক্রায়োজেনিক মডিউলটি চালু হয়ে যায়। সাথে সাথে 5 জন মহাকাশচারীর দেহ শীতল হতে থাকে। খুব ধীরে ধীরে জীবনের স্পন্দন থেমে যায়। 5 জন মানুষ পুরোপুরি 5টি জড় পদার্থের মতো ক্যাপসুলের ভেতর শুয়ে থাকে। মহাকাশযানটির ইঞ্জিনগুলো একটা একটা করে চালু হতে শুরু করে। কিছুক্ষণের মাঝেই পুরো মহাকাশযানটি থরথর করে কাঁপতে থাকে। সেটি খুব ধীরে ধীরে তার কক্ষপথ থেকে মুক্ত হয়ে মহাকাশের দিকে ছুটে যেতে থাকে। সৌরজগৎ পার হয়ে সেটি ছায়াপথের কেন্দ্রের দিকে ছুটে যেতে থাকবে। 400 বিলিয়ন নক্ষত্রের কোথাও না কোথাও একটি চমৎকার গ্রহ খুঁজে পাওয়া যাবে যেখানে পৃথিবীর মানুষ নতুন করে তাদের সভ্যতা শুরু করতে পারবে।